হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা মাধ্যমিকের ভূগোলের প্রথম মক টেস্ট করব। তো চলো দেরি করবো না, শুরু করব। ক্লাসটা খুব ভালো মতো করো। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আমি দিয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ। যদি ক্লাসগুলো খুব ভালো মতো করো, এই ১ মাস যে সময় আছে, এই ১ মাসও যদি তোমরা ক্লাসগুলো খুব ভালো মতো করো, তাহলে মোটামুটি তোমরা অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। শর্ট কোশ্চেন প্রায় সবই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এগুলো থেকে, ঠিক আছে? আর এই মাঝে, মাঝে ২ নম্বরের, ৩ নম্বরের আবার যে ৫ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো ভালো মতো ক্লাসগুলো করো। এই ক্লাসগুলো করলে তোমাদের একটা ভালো প্র্যাকটিসও হবে এবং এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবো। আমার টার্গেট আছে যে তোমাদের মোটামুটি যতগুলো শর্ট কোশ্চেন 48 নাম্বারের যে শর্ট কোশ্চেন রয়েছে, যাতে তোমরা 48 মার্কসই যাতে তোমরা কমন পাও, আমি সেই চেষ্টাই করছি। তো তোমরা ক্লাসগুলো শুধু ভালো মতো করো। আর অবশ্যই শুরু করব তার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো শুরু করি, দেরি করব না। ১ম দেখো কি বলেছি, যে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো, ঠিক আছে? যে আমাকে এখানে কোনটা ঠিক আর ভুল সেটা নির্বাচন করতে হবে আমাকে। তো ১ম দেখো কি বলছে, কাগজ শিল্প হলো বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে এটা কি হবে? কাগজ শিল্প বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা কি হবে? তো এটার অ্যান্সার কিন্তু শুদ্ধ। কাগজ শিল্প হচ্ছে বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম হিমবাহ। সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ। এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? এটা কিন্তু শুদ্ধ হবে। সিয়াচেন হচ্ছে আমাদের ভারতের সবথেকে বড় হিমবাহ। কার কতগুলো ঠিক হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে পারলে জানাবে। হুম? পরের প্রশ্ন দেখো কি বলেছে, গ নম্বর, ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গঠিত হয়। ঠিক, ক্যানিয়ন কিন্তু শুষ্ক অঞ্চলেই গঠিত হয়। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি জানি, যে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। ঠিক আছে? পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লি থেকে বিষহীন বর্জ্য নির্গত হয়। পারমাণবিক চুল্লি থেকে বিষহীন বর্জ্য নির্গত হয়। এটা কি হবে বলো? সত্য না অসত্য হবে, বা শুদ্ধ না অশুদ্ধ হবে? কোনটি হবে বলো? তো মনে রাখবা, এই যেখানে বলছে বিষহীন বর্জ্য, ঠিক আছে? এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। পারমাণবিক চুল্লি থেকে যেই বর্জ্য নির্গত হয় সেটা কিন্তু কখনোই বিষহীন না, সেটা কিন্তু আহ, বিষাক্ত কিন্তু বর্জ্য নির্গত হয়, ঠিক আছে? পরের প্রশ্নটা কি বলছে, বায়ুর গতির সমান্তরালে হয় সৃষ্টি হয় সিপ বালিয়ারি। এটা কি বলো? বালিয়ারি, আমরা দুটা বালিয়ারি, একটা বারখান একটা হচ্ছে সিপ বালিয়ারি, ঠিক আছে? তো বারখান বালিয়ারি কেমন? যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি হয়, অর্ধচন্দ্রাকৃতি বা গরুর শিঙের মতো হয়, আমরা জানি। তাহলে এখানে বায়ুর গতির সমান্তরালে সৃষ্টি হয় সিপ বালিয়ারি, এটা কিন্তু একদম ঠিক, ঠিক আছে? সিপ বালিয়ারি কিন্তু বায়ুর গতির সমান্তরালে সৃষ্টি হয়ে থাকে। পরের প্রশ্ন কি বলেছে, কোরি জার্মানিতে সার্ক নামে পরিচিত। এটি কি হবে? ঠিক না ভুল হবে বলো? কোরি জার্মানিতে তোমার হচ্ছে সার্ক নামে পরিচিত, এটি ঠিক না ভুল? এটি কিন্তু ভুল। কারণ কোরিকে জার্মানিতে সার্ক বলা হয় না, কোরিকে ফ্রান্সে বলা হয় সার্ক। ওকে? পরের কোশ্চেন, এল নিনোর বিপরীত অবস্থা হলো লা নিনা। ঠিক আছে? এল নিনোর বিপরীত অবস্থা হলো লা নিনা। এটা কি ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক। এটা হচ্ছে ঠিক। এল নিনোর বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। আর এল নিনো হচ্ছে একটি উষ্ণ সমুদ্র স্রোত, যেটা আমরা কোথায় দেখতে পারি? যেটা আমরা পেরু ইকুয়েডর উপকূল বরাবর দেখতে পারি। ঠিক আছে? ওকে। আর এল নিনোর অর্থ কি? এল নিনোর অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট। ওকে। এবার আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। অবশ্যই দেখো কতগুলো ঠিক হচ্ছে, অবশ্যই কিন্তু জানাবে যে কার কতগুলো ঠিক হলো। দেখো ১ম বলেছে যে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। কোনটি হবে? পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। দেখো, পৃথিবীর কিন্তু কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু গৌণ জোয়ার সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে? কোন বল? কেন্দ্রাতিক বলের প্রভাবে। পরের প্রশ্ন, ভারত হলো ড্যাশ জলবায়ুর দেশ। এটা কিন্তু সবার পারার কথা। তো মনে রাখবে, ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। মেইনলি যে যতগুলো জলবায়ু রয়েছে তার মধ্যে কিন্তু মৌসুমী জলবায়ু কিন্তু ভারতেই কিন্তু দেখা যায়। ঠিক আছে? ওকে। নেক্সট দেখো কি বলছে, মাইথন বাঁধ নির্মিত হয়েছে ড্যাশ নদীর ওপর। বলো, মাইথন বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? মাইথন বাঁধ কোন নির্মিত হয়েছে ড্যাশ নদীর উপর? কোন নদীর উপর? এটা হচ্ছে বরাকর নদীর উপরে মাইথন বাঁধ কিন্তু নির্মিত হয়েছে। কি? বরাকর নদীর উপরে। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমারেখা ড্যাশ নামে পরিচিত। আচ্ছা, ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয় বলো? ভারত ও পাকিস্তানের যে সীমারেখা সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। ঠিক আছে? কি বলা হয়? রেড ক্লিফ লাইন। আর ভারত আর চীনের মধ্যে যেটা রয়েছে যে সীমারেখা, সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খাতায় নিয়ে বসো, খাতায় কিন্তু নোট করবে। ঠিক আছে? তাহলে বলো, ভারত আর পাকিস্তানের সীমারেখাকে বলা হয় রেড ক্লিফ। ভারত আর হচ্ছে কি বলে ওটাকে, চীনের যে সীমারেখা সেটাকে বলে ম্যাকমোহন। ভারত আর আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা সেটাকে বলে ডুরান্ড লাইন। ওকে? আর ভারত আর বাংলাদেশের মধ্যে যে সীমারেখা সেটাও কিন্তু রেড ক্লিফ লাইন নামে পরিচিত। ওকে। ড্যাশ প্রণালীর দ্বারা ভারত শ্রীলঙ্কা বিচ্ছিন্ন। কোন প্রণালী হয় বলো?
এটি হবে তোমার মনে রাখবে পক প্রণালীর দ্বারা ভারত শ্রীলঙ্কা কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে। পরের প্রশ্ন বলেছে গ্রামাঞ্চলে ড্যাশের মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে জৈব সার পাওয়া যায়, বলো কিসের মাধ্যমে, গ্রামাঞ্চলে কিসের মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে জৈব সার পাওয়া যায়, বলো, বলতে পারবে? গ্রামাঞ্চলে কিসের মাধ্যমে বর্জ্য পদার্থ থেকে জৈব সার পাওয়া যায়? তো এর অ্যান্সার হবে মনে রাখবে ম্যানিওর পিট, ম্যানিওর পিট এর মাধ্যমে, ম্যানিওর পিট, মজফলা আকার দন্ত নরস্যি ও বৈষ্ণরা পরস্যি ট, ম্যানিওর পিট থেকে কিন্তু বা এর মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থ থেকে জৈব সার পাওয়া যায়। ওকে, পরের প্রশ্ন দেখো কি বলছে, এগুলো বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, এগুলো তোমাদের পারার কথা, বলো হিমবাহের ক্ষয়কার্য প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। এটা কিন্তু তোমাদের সবার পারার কথা যে হিমবাহের যে ক্ষয়কার্য প্রক্রিয়া, সেই ক্ষয়কার্য প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ কোনটি হবে, বলো কোনটি হবে? তো এটি হচ্ছে, আমি একটি বলছি সেটা হচ্ছে রসে মতানি, আরো অনেক আছে, সার্ক আছে, কোরি আছে, এরকম অনেক আছে। তো তোমার হচ্ছে এরিটি আছে, তাই না? তাহলে একটি হবে রসে মতানি। ওকে, পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? তাহলে এটি হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন বলছে সবচেয়ে দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটি, সবচেয়ে দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটি, বলো। তো মনে রাখবে যে উত্তর আটলান্টিক মহাসাগরে, উত্তর আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোত হচ্ছে সবচেয়ে দ্রুতগামী সমুদ্র স্রোত, মনে থাকবে। আবার বলছি, উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় স্রোত হচ্ছে সবচেয়ে দ্রুতগামী সমুদ্র স্রোত। ওকে, পরের প্রশ্নটা কি বলেছে যে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয়, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয়? তাহলে এটি কি হবে, এটি হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র হবে, ঠিক আছে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। পরের প্রশ্ন দেখো কি বলেছে, গ্রেট কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করে, এটা সবার পারার কথা, গ্রেট শব্দটি ব্যবহার করে জি কে গিলবার্ট, ঠিক আছে, জি কে গিলবার্ট। পরের প্রশ্ন, লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ বা কোন ধরনের দ্বীপ, লাক্ষা মিনিকয় কোন ধরনের দ্বীপ? এটি হচ্ছে তোমার প্রবাল দ্বীপ, ঠিক আছে, প্রবাল দ্বীপ। ওকে, রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলে, বলো, চলমান বালিয়াড়ি, রাজস্থানের যে চলমান বালিয়াড়ি আছে সেটিকে কি বলে? সেটিকে বলা হয় ধ্রিয়ান বলা হয়, ঠিক আছে, ধ্রিয়ান বলে। লাস্ট আজকের শেষ প্রশ্ন, একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম বলো, একটি নিষ্ক্রিয় গ্যাস কোনটি? অনেকগুলো আছে, তার মধ্যে একটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। ওকে, তাহলে এই ছিল আজকের আমাদের ভূগোল মক টেস্ট। কার কতগুলো ঠিক হচ্ছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে প্রশ্নগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা পরীক্ষার হলেই বুঝতে পারবে যে এই যে পরীক্ষাগুলো দেওয়ার ফলে কতগুলো তোমরা কমন পেলে সেগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়েই কিন্তু বুঝতে পারবে। তাই জন্য বলছি ক্লাসগুলো খুব ভালো মতো করো। আর অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে, আর অবশ্যই লাইক করতেও কিন্তু ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো।